আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের বিএসসি পার্টটা করব। এখন আমাদের যে সিলেবাসটা আছে এই সিলেবাসটার মধ্যে কিছু প্রিলিমিনারি পার্ট আছে, মানে যেগুলো বিএসসির মধ্যে থাকার কথা নয়, কিন্তু সেগুলো না হলে তো ঠিক বোঝা যাবে না আর কি, যার জন্য আমাকে খুব হারিডলি প্রথম দিকটা একটু বলে যেতে হয়েছে। এই পার্টটা আমি খুব মানে জাস্ট স্কেচি ওয়েতে চলে যাচ্ছে আর কি। তারপর আমি 1 মিনিট আমি একটু সিলেবাসটা কনসাল্ট করি। ওকে, প্রথমে আমরা যেটা নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা কি এবং কেন দরকার হয়। আমি এ প্রসঙ্গে বলেছি যে আর কে পাথরিয়ার বইটা একটু খুব ভালো করে পড়তে হবে। আর কে পাথরিয়ার বইটা থেকে আমরা মোটামুটি ভাবে পড়বো বলা যায়, কিন্তু এটা ছাড়া আরো আহ, দুটো বই আছে। একটা হচ্ছে উপেন্দ্রনাথ নন্দী, তার যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বইটা আছে সেই বইটা একটু কিনলে ভালো, কারণ ওটা ক্যালকাটা ইউনিভার্সিটি অনুযায়ী লেখা আছে। আর উপেনবাবুর ফার্স্ট এডিশনের বইটা যেন না কেনা হয়। মাত্র কয়েকদিন আগেই উনি একটা সেকেন্ড এডিশনের বই বের করেছেন, তাকে পুরোনো বই না কিনে একদম নতুন বইটা কিনতে হবে, যেটার মধ্যে বিএসসি পার্টও ইনক্লুডেড আছে। আর সেই সঙ্গে কার্সন হোয়াং, এই বইটা একটা খুব বিখ্যাত বই। কাজে কার্সন হোয়াং তো ডিফিকাল্ট হবে আমি জানি, কাজে যার পক্ষে সম্ভব সে কার্সন হোয়াংও একটু পড়বে, আর না পড়লে কোনো ক্ষতি নেই। পাথরিয়া এবং সেই সঙ্গে উপেন্দ্রনাথ নন্দী, আমি এখনো উপেন্দ্রনাথ বইটা দেখিনি, সেটা যদি ভালো হয় তাহলে শুধু উপেন্দ্রনাথ নন্দী পড়লে অনেকটা শেখা যাবে, আর সেখানে পাথরিয়ার বইটা তো করারই কথা আর কি। পাথরিয়ার বইয়ের প্রবলেমগুলো সলভ করতে হবে। আমি এ ব্যাপারে কিছু হেল্প করতে পারি। তো প্রথমেই আমরা একটা ইন্ট্রোডাকশন চলবে হয়তো 2-3 দিন ধরে, সেটা হচ্ছে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা কেন এটার দরকার হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে থার্মাল ফিজিক্স, অর্থাৎ একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে হিট যদি অ্যাপ্লাই করা হয় তাহলে তার কি চেঞ্জ হয়, বা যদি তার টেম্পারেচার হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় তাহলে তার সিস্টেমটার কিরকম ভাবে পাল্টে যাচ্ছে। হিট আর থার্মাল টেম্পারেচার, এই দুটো হচ্ছে থার্মাল প্রপার্টি। হিট মানে হিট ফ্লো, কতটা হিট ঢুকলো বা বেরোলো। আর টেম্পারেচার যেটা, সেটা হচ্ছে একটা মেজার, বস্তুটা কতটা হট। তো এদের ডেফিনেশন গুলো খুব ভালো করে থার্মোডাইনামিক্সে দেওয়া আছে, যেটা তো আগে নিশ্চয়ই পড়ানো হয়েছে, যে জিরো এর ল থেকে কি করে আমরা থার্মোডাইনামিক টেম্পারেচারের কনসেপ্টে যেতে পারি। আর সেই সঙ্গে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কার্নো ইঞ্জিনের কনসেপ্টকে ইউজ করে কি করে আমরা টেম্পারেচারটাকে মাপতে পারি। এরকম ভাবে হিটের যেটা হিট ফ্লো কতটা হচ্ছে সেটাও আমরা মেপে নিতে পারি ওই থার্মোমিটার দিয়ে কিংবা লেটেন্ট হিট দিয়ে। দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে ডেল্টা কিউ এমএস থিটা, হয় এই ফর্মুলা ইউজ করলে, এখানে অ্যাকচুয়ালি সিটা সিভি করে দিলাম এখনকার মডার্ন কনসেপ্টে। আর একটা আছে এম ইন্টু এল, এল হচ্ছে ল্যাটেন্ট হিট। তো এই দুভাবে আমি ডেল্টা কিউ এর ভ্যালুটা মাপতে পারি। ডেল্টা কিউ মানে কতটা হিট, এখানে যদি একটা সিস্টেম থাকে এই সিস্টেমে কতটা হিট ঢুকেছে বা কতটা হিট বেরিয়ে গেছে, সেটা হচ্ছে ডেল্টা কিউ। তো এই যে ব্যাপারটা, এর সঙ্গে এত রকম ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ এর যোগ আছে, যে প্রথম দিন থেকে আমাদের মধ্যে একটা ইচ্ছা আছে
যে আমরা কি করে একটা সিস্টেম, সেই সিস্টেমটার মধ্যে কি করে শীতটা গিয়ে কি এফেক্ট করছে, তার ফিজিক্যাল প্রপার্টিস কি, তার কেমিক্যাল প্রপার্টিস কিভাবে চেঞ্জ করছে, সেটার একটা সাইন্টিফিক বেসিস দরকার। তো সাইন্টিফিক বেসিসটা প্রথমে শুরু হয়েছিল কাইনেটিক থিওরি অফ গ্যাসের কনসেপ্ট থেকে। তো কাইনেটিক থিওরি অফ গ্যাস ছিল কি, যেখানে সিস্টেমটার মধ্যে যে মলিকিউলস গুলো আছে, সেই মলিকিউলস গুলোর একটা মোশন আছে। সেই মোশনটা যদি স্টাডি করা যায়, তাহলে তার হাফ এমভি স্কোয়ার করে এনার্জি পাবো। হ্যাঁ, তার পোটেনশিয়াল এনার্জি যদি থাকে সেটাও মেপে আমি এনার্জি পাবো। আর ওই এনার্জির সঙ্গে টেম্পারেচারটা ডাইরেক্টলি রিলেটেড আছে। এইভাবে একটা চেষ্টা করা হয়েছিল। প্রেশার, গ্যাসের প্রেশার যেটা, এটা কিভাবে আসছে না, মলিকিউলস গুলো এসে দেওয়ালে এসে কলিশন করছে, কলিশনের ফলে সেখানে একটা মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে, আর ওখানে একটা প্রেশারের একটা কনসেপ্ট আছে। তো এইভাবে চলে এসেছিল প্রথম কনসেপ্টটা, প্রথম আমাদের যেটা কাইনেটিক থিওরি, যেটা প্র্যাকটিক্যাল। কিন্তু প্রবলেমটা দাঁড়িয়ে গেল যে কাইনেটিক থিওরি যে ব্যাপারগুলো আমরা জানি সেগুলোকে এক্সপ্লেন করতে পারলেও যে ব্যাপারগুলো আমরা কখনো জানি না বা নতুন আবিষ্কার হচ্ছে, সেই ব্যাপারগুলো সম্পর্কে কোনো মেসেজ দিতে পারলো না, কোনো রকম এক্সপ্লেনেশন দিতে পারলো না। কেন পারলো না? তার কারণ হচ্ছে এটা মানে লিমিটেড বাই সাম অ্যাজাম্পশনস। কাইনেটিক থিওরি অফ গ্যাস শুরু করতে গেলেই আমাদের কিছু অ্যাজাম্পশনকে মেনে নিতে হয়। সেই অ্যাজাম্পশন গুলো সব ক্ষেত্রে খাটে না। কাজে আমরা যদি এই অ্যাজাম্পশন গুলো ধরে আমরা ক্যালকুলেশন করি, অবভিয়াসলি আমরা যেটা এনটিপিতে নর্মালি আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে এক্সপ্লেন করতে পারবো, কিন্তু নট বিয়ন্ড দ্যাট। যখনই আমি একটা কমপ্লিকেটেড কেসে পড়ে যাচ্ছি, তখনই কিন্তু ওই অ্যাজাম্পশন গুলো আমার ক্ষেত্রে একটা লিমিটেশন হয়ে দাঁড়াচ্ছে, যার ফলে আমি কাইনেটিক থিওরি অফ গ্যাসকে নিয়ে এগোতে পারছি না। কেন পারছি না? তার কারণটা হচ্ছে খুব সিম্পল। সেটা হচ্ছে যে আমার কাছে ভ্যারিয়েবল যতগুলো আছে, ইকুয়েশন আছে তার থেকে কম। আমি ভ্যারিয়েবল বলতে কি মিন করছি, ধরা যাক একটা আমি আইডিয়াল গ্যাসের কথা ভাবছি, তার যে মলিকিউলস গুলো তাদের তো কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, তাহলে তার যে এনার্জি, সেই এনার্জিটা কনস্ট্যান্ট আছে। তার জন্য আমি 10⁻23টা মলিকিউল আছে, সবার জন্য যদি সাম করি, তাহলে এইরকম দাঁড়াবে E ইকুয়ালস টু সামেশন ওভার কে। কে এর ভ্যালু 1 থেকে বিগ এন, আমি 1 গ্রাম মোল ধরে নিচ্ছি, এনটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এখানে হবে হাফ এন কে জিকে স্কোয়ার। তো এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছি যে এই জিকে নাম্বার হচ্ছে 10⁻24। এরকম করে আমি টোটাল নাম্বার লিখতে পারি। এটা হচ্ছে সামেশন ওভার এন কে। এখানে কে হচ্ছে এখানে যেমন ভেলোসিটি গুলোকে আমি গ্রুপ করেছিলাম, এখানে সেই ভেলোসিটি অনুযায়ী আমি এন কে মেপেছি। 1 মিটার/সেকেন্ডে যে মলিকিউল গুলো আছে তার নাম্বার যদি n1 বলি, তাহলে ওদের ভেলোসিটি গুলোকে আমি v1 বলি। এইভাবে আমি বিভিন্নভাবে লেভেল করেছি। তো মাত্র দুটো ইকুয়েশন দেখতে পাচ্ছি, আমি আরো টেনে টেনে 1 ইকুয়েশন করলাম, কিন্তু ভ্যারিয়েবল কতগুলো, 10⁻23টা। কাজে আমি সলভ করবো কি করে? এই ইকুয়েশন গুলো সলভ করাটা একেবারেই দুঃসাধ্য ব্যাপার। তো এইখান থেকে থার্মোডাইনামিক্স শুরু হয়েছে। থার্মোডাইনামিক্স হচ্ছে আমরা রেগুলার লাইফে যেগুলো দেখি সেইখান থেকে বের করে নেওয়া হয়েছিল 3 থেকে 4টে থিওরিয়াম, 3টে বা 4টে, যদি থেকে হিসেবে ধরি তাহলে 4টে, আর ওকে যদি হিসেবে না ধরি তাহলে 3টে থিওরিয়াম, আর সেই সঙ্গে কতগুলো আরো ইকুয়েশন। এগুলোকে আমরা ইউজ করে মোটামুটি ভাবে খুব সাকসেসফুলি সমস্ত যেগুলো আমাদের নন ফ্যাক্ট সেগুলোকে আমরা এক্সপ্লেন করতে পারছিলাম, কিন্তু আমাদের মনে একটা মানে একটা ভাব থেকে যাচ্ছে যে এটা ঠিক হচ্ছে না। মানে কি, আমি গোড়া থেকে শুরু করছি না। এই যে আমি
ধরে নিচ্ছি লগুলো, সেই লগুলো কোনো প্রমাণ হিসেবে আসছে না। তো সেখানে আমরা কি করি, আমরা কি করে থার্মোডাইনামিক্সটাকে ধরে নেবো সত্য? অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স দিয়ে আমরা যখন ক্যালকুলেশন করি তখন সেটাকে এক্সপেরিমেন্টের সঙ্গে একটা ভেরিফাই করে নিতে হয়, তা না হলে কি হবে, সেই জিনিসটা ভুল হবে। যেমন এক্সাম্পল হচ্ছে যেটা হচ্ছে আমরা করেছিলাম রেডিয়েশনের সময় আর কি। রেডিয়েশনের সময় থার্মোডাইনামিক্স ধরে গ্রিন যে ক্যালকুলেশনটা করেছি, সেই গ্রিনসের যে লটা সেটা লঙ্গার ওয়েভ লেন্থে গিয়ে সেটা নষ্ট হয়ে গেল, সেটা থাকছিল না। এটা থার্মোডাইনামিক্স থেকে আমরা উঠে এসেছিলাম বলে আমাদের যেহেতু ভেতরের কথাগুলো জানা ছিল না, কাজে সেই যে ফর্মুলা যেগুলো থার্মোডাইনামিক্সে আমরা ইউজ করেছি সেগুলো কতটা ইউজ করা যায় সেইটা আমরা বুঝতে পারি, যার জন্য গ্রিনের যে ট্রিটমেন্টটা সেটা ভুল হয়েছে। এরপর এটা বোল্টজম্যানদের থেকে শুরু হলো যে একটা আমরা চিন্তা করতে থাকি যে আমার কাছে যদি কিছু ইকুয়েশন থাকে যার মধ্যে ভ্যারিয়েবল বেশি আর ইকুয়েশনের নাম্বার কম, তবুও আমরা সেই ইকুয়েশন থেকে কি করে ইউজফুল ডেটাগুলো বের করে আনতে পারি। সেটার জন্য ম্যাথামেটিক্সের ডাইরেক্ট মেথডে হয়তো ইকুয়েশন সলভ করা যাবে না, কিন্তু যদি আমি স্ট্যাটিস্টিক্সকে ইউজ করি তবে কিন্তু স্ট্যাটিস্টিক্স এই ধরনের ক্ষেত্রগুলোই সে ইউজ করে, এই ধরনের তথ্যগুলো ইউজ করে সে ডেটাগুলোকে বের করে আনে। তো আমরা একটা অ্যাভারেজ ভ্যালু পাই। তো আমরা একটা কথা বুঝে দেখি যে অ্যাভারেজ করি যেটা আমরা, সেই অ্যাভারেজটা কতটা থাকে। আমরা যদি একটা ক্লাসের মধ্যে হয়তো 20 জন স্টুডেন্ট আছে, তো 20 জন স্টুডেন্টের আমরা যদি মার্কসের অ্যাভারেজ করি, সেই অ্যাভারেজটা হয়তো দাঁড়িয়ে গেল 50। সেটা আমাকে কতটা হেল্প করলো, আমাকে কি বলে দিল যে ম্যাক্সিমাম ভ্যালুটা কত, মিনিমাম ভ্যালুটা কত? কেউ হয়তো 90-95 পেয়েছে, তার মার্কসটা আমি পেলাম না। আবার হয়তো কেউ 5 পেয়েছে, তার নম্বরটাও আমরা পেলাম না। একটা ফলস ইমপ্রেশন যে সবাই প্রায় 55 মতন পাচ্ছে, তাহলে এরা তো মিডিওক্রার। আর যদি মানে বেশি থেকে তাহলে এরা খুব ভালো। এটা একদিক থেকে ঠিক, কারণ কি আমি যে কোনো স্টুডেন্টকেই আমি এটাকে জিজ্ঞাসা করি না কেন, সে কিছু না কিছু উত্তর তো দিতে পারবে, কিন্তু ওখানে একটা স্প্রেড আছে। আমি যদি একটা ডিস্ট্রিবিউশনটাকে আঁকি, গসিয়ান ডিস্ট্রিবিউশন, এইরকম করে একটা স্প্রেড আছে। এইটা হচ্ছে আমার একটা অ্যাভারেজ ভ্যালুর মতো, আর দুদিকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনুযায়ী তার একটা স্প্রেড হবে। তো এইরকম ক্ষেত্রে আমার কিছু করার নেই, কারণ আমি এটাকে খুব যে ইউজ করতে পারছি তা না, কিন্তু আমি স্যাম্পল সাইজ যত বাড়িয়ে যাব তত দেখতে পাবো কি যে এই যে গ্রাফটা, এই গ্রাফটা পিকটা শার্প হয়ে যাচ্ছে, আর এই স্প্রেড যেটা, সেই স্প্রেডটা এরকম করে করে যখন আমরা ভীষণ রকম ভাবে কাছাকাছি চলে গেছি, সেই অবস্থায় আমি বলতে পারি যে অ্যাভারেজের যে ভ্যালুটা সেটাই সবাই প্রায় নিচ্ছে। এই যে অবস্থাটা, এই অবস্থাটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের রুলগুলো প্রয়োগ করার জন্য খুব উপযুক্ত রুল। আমাদের এখানে স্যাম্পল সাইজ কত, 10⁻23, একটা এনর্মাসলি লার্জ। এই ক্ষেত্রে এইগুলো এত কাছাকাছি এসে যাবে যে এটা ডেল্টা ফাংশন হয়ে যাবে, এটা শুধু একটাই লাইন পাবো, এর এদিকে ওদিকে আমি আর কিছু পাবো না। কাজে এই অবস্থায় আমি তো বলতে পারি যে এটা একটা খুব আমাদের পক্ষে স্বচ্ছন্দকর অবস্থা, যেখানে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটাকে ইউজ করতে পারি।
আমি অ্যাভারেজের যে একটু গুণগান করার জন্য আমি এই স্যাম্পল সাইজ বড় হলে কি হয়, দুখানা ফেমাস এক্সাম্পল দিচ্ছি। একটা এক্সাম্পল হচ্ছে, এটা আমার রাইফের যেটা বার্কলে ফিজিক্স কোর্স ভলিউম 5 সেখান থেকে পড়া, যে আমি যে ঘরে বসে এখানে ক্লাস নিচ্ছি, এখানে এমন তো একটা সম্ভাবনা হতে পারে যে সমস্ত এয়ার মলিকিউলগুলো ধাক্কাধাক্কি করে ঘর থেকে বেরিয়ে গেল, আর আমি এখানে নিঃশ্বাস পেতে না পেয়ে মারা গেলাম। তো হোয়াট ইজ দ্যাট প্রবাবিলিটি যে এখান থেকে ধাক্কাধাক্কি করে সব মলিকিউল বেরিয়ে যাবে? একটা ক্যালকুলেশন করে দেখানো আছে যে এই যে প্রবাবিলিটি, এটা এমন কম যে ইউনিভার্সের ক্রিয়েশন থেকে একবারও পর্যন্ত সেটা হয়। কাজেই আমি এখানে যখন স্যাম্পল সাইজ অনেক বড় করে দিয়েছি, 10⁻23 অর্ডারে আছে, সেই অবস্থাতে দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ ভ্যালুটাই সবাই প্রায় আসছে এখানে। এখানে অন্যান্য যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো খুবই ইনসিগনিফিক্যান্ট হয়ে যাচ্ছে। এটার মানে কিন্তু এরকম নয় যে ভেলোসিটিটাও সব অ্যাভারেজ ভ্যালু সবাই দেবে। কি অ্যাভারেজ ভ্যালু সবার সঙ্গে মিলবে সেগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করব। এখান থেকে যেন কোনো ভ্রান্ত ধারণা তৈরি না হয় যে কাইনেটিক এনার্জি সবারই সমান হবে, ভেলোসিটি সবার সমান হবে, পোটেনশিয়াল এনার্জি সবার সমান হবে। আমি আগেও বলেছি যে কি সমান হয় সেটা আমি পরে আস্তে আস্তে ডিসকাস করব। আমার সেকেন্ড এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে ইটালিতে যখন সেন্সাস হয়েছিল, তখন 1960-র দিকের একটা সেন্সাসে দেখা গেল যে জনসংখ্যা, যেটা কয়েক কোটি জনসংখ্যা, সেটা ছেলেদের দিকে 0.1% সুইং করে গেছে। এটা হয়তো 38.8 আর 51.2 এর মধ্যে থাকে, সেটা 0.1% ছেলেদের দিকে বেশি হয়ে গেছে। তো এই ব্যাপারটাকে খুব গুরুত্ব দিয়ে এনকোয়ারি কমিটি বসানো হয়েছিল, আর সত্যি দেখা গেছিল যে একদম সদ্যজাত বাচ্চা মেয়েদের মেরে ফেলা হচ্ছে। তো এই যে ক্রাইমটা, এই ক্রাইমটা কিন্তু ধরা পড়েছিল স্ট্যাটিস্টিক্সের প্রয়োগ করে। যেখানে স্যাম্পল সাইজ বড়, সেখানে স্ট্যাটিস্টিক্স একটা খুব হ্যাভক রোল প্লে করে। তো এই জায়গাতে আমরা দেখছি যে এই যে মলিকিউলগুলোর লেভেল থেকে আমরা যখন চিন্তা করছিলাম, আমরা একটা পর্যায়ে বেশি যেতে পারছিলাম না, কারণ তখন আমাদের ইকুয়েশন কমে যাচ্ছিল, ভ্যারিয়েবল বেশি হয়ে যাচ্ছিল। তো সেখানে আমি তো স্ট্যাটিস্টিক্সের রুলগুলো অ্যাপ্লাই করতে পারি, এবং স্ট্যাটিস্টিক্সের রুলগুলো অ্যাপ্লাই করে আমি যে ভ্যালুগুলো পাবো, সেই ভ্যালুটাকে আমি থার্মোডাইনামিক্সের সঙ্গে যদি মিশিয়ে দিতে পারি, তবে আমি প্রকৃতভাবে থার্মাল ফিজিক্সকে এক্সপ্লেন করতে পারলাম। এখানে এই যে প্রবাবিলিটির যে লগুলো, আর সেই সঙ্গে থার্মোডাইনামিক্সের যে লগুলো, মলিকিউলার ভেলোসিটির মধ্যে যে লগুলো, সেগুলো প্রথমে বোল্টজম্যান এইচ থিওরেম ইউজ করে সেটা এস্টাবলিশ করে। প্রথম লিঙ্ক প্রবাবিলিটি আর সেই সঙ্গে থার্মোডাইনামিক্সের মধ্যে একটা লিঙ্ক, ডাইরেক্ট লিঙ্ক। তারপর তো এস ইকুয়ালস টু কিউ লগ ডাব্লিউ আমরা জানি। তো এখান থেকে এনট্রপির একটা ফর্মুলা পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা একবার এনট্রপি জানতে পারি, ইন্টারনাল এনার্জি থেকে আরম্ভ করে গিবস পোটেনশিয়াল থেকে আরম্ভ করে হেলমহোল্টজের ফ্রি এনার্জি, সবারই এক্সপ্রেশন আমরা বের করে আনতে পারি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের সাহায্যে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স লিঙ্কটা দিয়ে দেবে থার্মোডাইনামিক্সকে, এবার থার্মোডাইনামিক্স বাকি কাজটা করবে। আর যেখানে থার্মোডাইনামিক্স চলবে না, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স সেখানে থার্মোডাইনামিক্সকে কেমন হতে হবে সেই জায়গাটাও দেখিয়ে দেবে। যেমন এখনকার দিনে একটা খুব ইম্পর্ট্যান্ট ব্রাঞ্চ হচ্ছে, এটা হচ্ছে নন ইকুইলিব্রিয়াম মলিকুলার ডাইনামিক্স। সেখানে থার্মোডাইনামিক্সটা কিরকম থাকবে, তার রোলটা কি হবে, সেটাকে বুঝিয়ে দেওয়া হবে। তো এইভাবে আমরা
স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সকে প্রথম গুরুত্বটা বোঝালাম যে কেন আমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটাকে ইউজ করি। এবার ধাপে ধাপে আসা যাক যে কিভাবে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা আমাদের সমাধান করছে, প্রবলেমটাকে সলভ করছে। প্রথমে আমরা স্টেপ ওয়ানে আসছি। স্টেপ ওয়ান হচ্ছে যে একটা সিস্টেমকে ধরে নিচ্ছে একটা সিস্টেমের মধ্যে আছে শ্রোডিঙ্গার ইকুয়েশন মাইনাস বা একেবারে ডাইরেক্ট যদি করি d2 psi dxt, এখানে মাইনাস একেবারে লিখি মাইনাস h স্কয়ার বাই k প্লাস v psi ইকুয়ালস টু v psi। এটা ওয়ান ডাইমেনশনে, আমি যদি থ্রি ডাইমেনশনে করি তাহলে এটা ডেল স্কোয়ার হয়ে যাবে। আর এখানে এই যে ভিটা আছে, এই ভিটা আমাকে সাপ্লাই করতে হবে, যে কত পোটেনশিয়াল এনার্জি আছে সেটা যদি আমি এখানে বসিয়ে দিতে পারি তবেই কিন্তু এখানে আমরা এই ইকুয়েশনটাকে সলভ করতে পারি। সলভ করা যদি হয়ে যায় তখন দেখব যে আমাদের এই যে এনার্জি স্টেটটা বা এটা এটা কোয়ান্টাইজড। যখনই আমি একটা বাউন্ডেড পোটেনশিয়াল এনার্জি নিয়েছি তখনই দেখব এফেক্টটা হচ্ছে ও গোটা এনার্জিটাকে, এনার্জি যে সিস্টেম আছে সেই এনার্জিটাকে কোয়ান্টাইজ করে দেয়। এখানে যেটা গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট, এইরকম ভাবে বিভিন্ন এনার্জি লেভেলে ওটাকে ভেঙে ফেলতে পারবে। এইবার যে পার্টিকেলস গুলো আছে, আমি যদি একটা ইয়ের কথা ভাবি, আমি যদি একটা গ্যাসের কথা ভাবি, তাহলে গ্যাস মলিকিউল গুলোর এনার্জি স্টেট হচ্ছে এরা। আর এর মধ্যে এই মলিকিউলস গুলো তারা কিভাবে থাকতে পারবে, এনার্জি স্টেটের মধ্যে তারা অকুপাই করতে পারবে। এখানে তো জানা আছে নিশ্চয়ই যে যদি এটা স্পিন হাফ হয় তবে সেটা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে, অর্থাৎ একটা এনার্জি স্টেটে একটা করে পার্টিকেল থাকে। আর যদি ওটা বোস পার্টিকেল হয়, মানে যার স্পিন ইন্ট্রিগাল হয়, তবে সেখানে একটা এনার্জি স্টেটে অনেকগুলো করে পার্টিকেল থাকতে পারে। আবার এখানে ডিজেনারেট এনার্জি স্টেটও হতে পারে, অর্থাৎ একই এনার্জি কিন্তু স্টেট আলাদা, একটা এনার্জির করসপন্ডিং দুটো তিনটে করেও থাকতে। কার কটা থাকবে কোনো তো ঠিক নেই, কারো তিনটে থাকবে, কারো দুটো থাকবে, কারো একটা করে থাকবে। এগুলোকে ডিজেনারেট স্টেট বলা হয়। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলে এনার্জি স্টেট আর ডিজেনারেট স্টেটটা বোধহয় বোঝা যাবে। সেটা হচ্ছে আমি যদি একটা হাইড্রোজেন অ্যাটমের কনসেপ্টে আসি, তাহলে আমরা জানি যে তার এন ভ্যালু 0, 1, 2, 3, 4 এইভাবে বিভিন্ন এনার্জি স্টেট গুলো থাকতে পারে। যদি আমি এল ভ্যালুর কথায় আসি, তাহলে এল এর যে ভ্যালু গুলো সেটা কিরকম হবে, মাইনাস এল থেকে শুরু করে 0, এখানে পরে হচ্ছে 0 থেকে শুরু করে এল এর ভ্যালু হচ্ছে n-1 পর্যন্ত। এই হচ্ছে এল এর ভ্যালু। মানে যদি n ইকুয়ালস টু 0 হয়, এল এর ভ্যালু 0 হবে। n ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে যেটা হবে, আমি একটু গন্ডগোল করে ফেলেছি, n ইকুয়ালস টু 1, 2, 3, 4 হয়, n এর 0 হয় না। এল এর ভ্যালু 0 থেকে যদি আসি, আমার ফর্মুলা হচ্ছে এল এর ভ্যালু 0 থেকে n-1 অবধি আছে, তাহলে n ইকুয়ালস টু 1 যখন হবে তখন এল এর ভ্যালু আছে 0। n ইকুয়ালস টু যখন 2 আছে তখন এল এর যে ভ্যালু, সেই এল এর ভ্যালু হচ্ছে 0 আর 1।
তাহলে শ্রোডিঙ্গার ইকুয়েশন যখন আমি সলভ করেছি তখন n ইকুয়ালস টু 1 এর জন্য আমি একটা ইকুয়েশন পেয়েছি যেটা n ইকুয়ালস টু 0। এবার যখন আমি n ইকুয়ালস টু 2 এর জন্য সলভ করব তখন আমি দেখব n ইকুয়ালস টু 0 এর জন্য একটা সাই পাচ্ছি, n ইকুয়ালস টু 1 এর জন্য আমি আর একটা সাই পাচ্ছি। তার মানে দুটো সাই পেলাম একটা n ইকুয়ালস টু 2 এর জন্য। এবার আমি যদি এনার্জি ক্যালকুলেট করি নন রিলেটিভিস্টিক্যালি তাহলে দেখবো যে n ইকুয়ালস টু 0 এর জন্য যা এনার্জি n ইকুয়ালস টু 1 এর জন্য সেই একই এনার্জি। তাহলে একই এনার্জি স্টেটের করসপন্ডিং আমি দুটো করে এনার্জি স্টেট পেলাম। এগুলোকেই বলা হচ্ছে ডিজেনারেট এনার্জি স্টেট। দ্যাট ইজ ভেরি ভাইটাল ইন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, যেখানে ডিজেনারেট এনার্জি স্টেট যেটা সেটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমাদের কতগুলো পার্টিকেল থাকবে না থাকবে সেগুলো একটু দেখা যাবে। তাহলে আমাদের প্রথম স্টেপটা হচ্ছে আমি এনার্জিকে এনার্জি স্টেটে ভেঙে গ্রাউন্ড স্টেট এরকম স্টেট। এখানে একটা এনার্জি স্টেট মানে অনেকগুলো এনার্জি স্টেট হতে পারে যাদের আমরা ডিজেনারেট বলেছি, মানে একটা এনার্জি স্টেটের করসপন্ডিং অনেকগুলো এনার্জি স্টেট থাকতে পারে। কাজেই এই এনার্জি স্টেট গুলো পপুলেটেড। আমি যদি টোটাল এনার্জি ই চাই দ্যাট ইজ ইকুয়াল টু সামেশন ni এপসাইলন i। এপসাইলন i মানে কি, এইটার যে এনার্জি সেটা হচ্ছে এপসাইলন 1, এটার জন্য এপসাইলন 2, এরকম করে আছে। মনে করা যাক 1 নম্বর এনার্জি লেভেলে n1 টা মলিকিউল আছে, তাহলে ওখানে মোট এনার্জি কত হলো n1 এপসাইলন 1। সেকেন্ড এনার্জি স্টেটটায় n2 নাম্বার অফ মলিকিউল আছে, তার করসপন্ডিং এনার্জি কত হলো n2 এপসাইলন 2। এইভাবে যদি আমি সবগুলোকে অ্যাডাপ্ট করি তখন কি হবে n1 এপসাইলন 1 প্লাস n2 এপসাইলন 2 প্লাস n3 এপসাইলন 3। এইভাবে আমি বিভিন্নভাবে আমি এটাকে নিয়ে আমি টোটাল এনার্জি ই যেটা সেটাকে পাচ্ছি n1 এপসাইলন 1 প্লাস n2 এপসাইলন 2 এরকম করে পাবো। এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে ডিস্ট্রিবিউশনটা, মানে 1 নম্বরে এনার্জি স্টেটে n1 টা আছে, 2 নম্বরে n2 টা আছে, 3 নম্বরে n3 টা আছে, এটা কিন্তু ইউনিক না। মানে টোটাল এনার্জি ই কে সমান রেখে আমি এখানের যে পার্টিকুলার নাম্বার সেই পার্টিকুলার নাম্বারটাকে আমি চেঞ্জ করতে পারি। আমি একটা ছোট্ট টেবিল দিচ্ছি, এই টেবিল থেকে এই ব্যাপারটা খুব স্পষ্ট করে বোঝা যায়। টেবিলটা আমি ড্রপ করে একটু রিপ্রোডিউস করে দিচ্ছি, একটু সময় লাগবে টেবিলটা আসতে, কিন্তু এটা ভীষণ মানে সহজে বোঝা যাবে। আমি একটা ধরে নিচ্ছি যেখানে এনার্জি স্টেট আছে 7খানা। এর মধ্যে একদম নিচের এনার্জি লেভেল যেটা সেটার এনার্জি ধরে নিচ্ছি ই, মানে এপসাইলন 1 হচ্ছে 0, এপসাইলন 2 যেটা সেটা হচ্ছে ই, তারপর এটা 2e, এটা 3e, এটা 4e, এটা 5e, আর এটা 6e। এখানে একটু তথ্যগতভাবে ভুল রইল, কারণ কোয়ান্টাম মেকানিক্স বলে যে গ্রাউন্ড স্টেটের এনার্জিটা 0 হতে পারে না। তবুও আমরা এমন একটা সিস্টেম তৈরি করতে চাইছি যেটা ক্লাসিক্যাল আর কোয়ান্টাম দুটোতেই যাতায়াত করতে পারবে, যার জন্য আমরা 0 এনার্জি লেভেলটাকেও অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে এই পার্টিকেল গুলো, এখানে কটা পার্টিকেল টোটাল আছে, 4টে পার্টিকেল আছে, এটা হচ্ছে এ। আর এনার্জি কত আছে 6e।
তাহলে এখানে পার্টিকেল গুলো কোনটায় কতগুলো থাকলে এই দুটো কন্ডিশন, এই দুটো কন্ডিশন খাটবে সেটাকে আমরা একটু মেলাবো। মাসিগুলো একটু দেরি করে এসছে, আমি একটা কাজ করছি আসলে, তোদের যদি অসুবিধা হয় সেই জন্য আমি এটা রেকর্ড করে ইউটিউবে তুলে দিচ্ছি। মাসিউল, একটু দেরি হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি যেটা করছি সেটা হচ্ছে যে কেউ আসেনি দেখে আমি এটাকে রেকর্ড করছিলাম আমার এটা, কারণ আমাকে সিলেবাসটা শেষ করতেই হবে। এটাকে আমি ইউটিউবে চালান ঠিক করে দেবো। হ্যাঁ, আমি ইউটিউবে চালান করে দেবো। ঠিক আছে স্যার, তাহলে আপনি রেকর্ডই করে দিন আসলে স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আপনি রেকর্ডই করে দিন। এবং তোরা থাকলে একটু আমার সুবিধা তাহলে হয়, স্যার একটু উৎসাহ পাই আমি। তো একটা কাজ করতে পারি সেটু। তাহলে স্যার হ্যাঁ, বল বল বল। আমি বলছি, স্যার আপনি রেকর্ড করে নিন। তাহলে আমি আপাতত লিভ করে যাচ্ছি। আর সেই তো মাঝখান থেকে বলতে গেলে অসুবিধা হবে। না না, বুঝতে কিছু আসুন, আমি এমন কিছু আছি না। আমি খুব চট করে আমি বলে দিতে পারি আর কি, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা হচ্ছে যে ঠিক আমি, আছে স্যার। আর বাকি যেটুকু আমি খুব হারিয়ে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে কি চাইছিলাম, চাইছিলাম হচ্ছে যে একটা মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন চাইছিলাম, যে মাইক্রোস্কোপিক ডেফিনেশনের মধ্যে থাকবে আমার কাছে এনার্জি লেভেল আছে আর পার্টিকেল আছে। তো আমি একটা হ্যাঁ। পার্টিকুলার কেস নিয়েছিলাম যেখানে 4টে পার্টিকেল আছে আর 7খানা এনার্জি স্টেট আছে। 0 থেকে শুরু করে 6 অবধি 7খানা এনার্জি স্টেট আছে। এই এনার্জি স্টেটের মধ্যে শুরু আচ্ছা হচ্ছে 0 টি, 0 E 2 E 3, এইভাবে এনার্জি স্টেট গুলো ক্রমশ বেড়ে গেছে আর কি। আর এখানে আমাকে যেটা হ্যাঁ। বার করতে হবে, হ্যাঁ, যেটা বার করতে হবে সেটা হচ্ছে যে কিরকম কোন লেভেলে কটা পার্টিকেল রাখলে এই কন্ডিশনটা ফুলফিল হবে। তো আমি একটা টেবিল আঁকছি, এই আচ্ছা টেবিল একটু, হ্যাঁ, ধৈর্য ধরে একটু দেখতে হবে, শুনতে হবে। একটু আমি টেবিলটা আঁকার চেষ্টা করছি। আসলে তোদের পরীক্ষা তো অফলাইনেও হতে পারে না, সেই জন্যই আমাকে এটা করতে হলো। আর ডিএসসি তো একেবারে শুরু করা যায় না, কাজেই রূপালী ম্যাডাম আর এটি স্যার কবে পড়াবে আমি জানি না। তাই খুব গোড়ার দিকটা আমি একটু ডিসকাস করে নিতে চাইছিলাম। ও, বুঝতে আর এম পারছি? এম ডিএসসি করাবে? আমি শুধু ডিএসসি করাবো, আরএন করাবেন হচ্ছে প্রথম দিকটা, আর এটি স্যার করাবেন তারপরেরটা, মানে সিসি যেগুলো আছে, যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আছে। আর ডিএসসিটা আমি করাবো, কিন্তু আমি তো শূন্য থেকে ডিএসসি করাতে পারি না, তাই না? তাই আমাকে ওদের দিকটা সামান্য একটু ধরিয়ে দিতে হবে, তবে ডিএসসি তে ঢুকতে পারবো। আর হুম। ইউটিউবে দেখতে আমি বইয়ের নাম বলে দিয়েছি, দুটো বই খুব ইম্পর্টেন্ট। পাথরিয়া, পাথরিয়ার বইটা কিন্তু ডাউনলোড করতেই হবে। আর সেই সঙ্গে হচ্ছে উপেন্দ্রনাথ নন্দী, এই বইটা কিনতে হবে। এর প্রথম এডিশনটা একেবারেই নয়, পুরোনো বই কিনলে হবে না। এর সেকেন্ড এডিশনটা কিনতে হবে, যেটা কয়েকদিন আগে বেরিয়েছে, এখন সদ্য হয়তো অ্যামাজন ট্যামাজনে এসছে আর কি। আর টেকনোতে আমি গেলে বলছি হ্যাঁ। আমি বলছি স্যার, ডিএসসি কি স্যার, মানে ডিএসসি তে দুটো সেকশনই কে পড়াবে, আপনিই পড়াবেন? এখন যা অবস্থা দাঁড়িয়েছে তাতে ডিএসসি বিটা তো আমি করছি, আর ডিএসসি এ আমি তো ঠিক ছিল হ্যাঁ। স্মল অসিলেশন থেকে করাবো। এখন আমি বুঝতে পারছি না, প্রথমে তো স্মল অসিলেশন থেকে আমি করিয়ে যাই, তারপর যদি প্রয়োজন হয় তাহলে প্রথম দিকটা আমি করিয়ে দেবো। দুটো ডিএসসি আমাকে করতে মানে হবে। দুটো ডিএসসির দায়িত্ব। ঠিক আছে। হ্যাঁ, আমাকে খুব স্পিডে পড়াতে হবে, যার জন্য আমি ঠিক মানে 9:30তেই বসবো আর কি। আর মানে পরে যদি ঢুকিসও আমি একটু ধরিয়ে দেবো, থাকবে ক্লাসে। আর আমি ইউটিউবে এটা আমি ইমিডিয়েটলি আজকের মধ্যেই ওটা ইউটিউবে চলে যাবে, তাহলে ওটা ইউটিউব থেকে গোটাটা দেখতে পারবি আর কি। আর সেই আচ্ছা আচ্ছা। সঙ্গে, সেই সঙ্গে পাইথনের যেটা, পাইথনটা এবার যদি অফলাইন করে ফেলে ওরা, আমাদের তো খুব ভালো করে পাইথনের ক্লাস হয়নি। তো সেই জন্য আমি ঠিক করেছি যে পাইথনটা সিলেবাসে যাই থাক,
আমি একটু প্রথম থেকে শুরু করব, যাতে ওগুলো আবার বাহ। ঝালাই হয়ে যায়। পাইথন হুম। থ্রিটাকে একটু ডাউনলোড করে রাখবি, নামপাই, সাইপাই, এগুলো একটু করে রাখবি। পাইথন আমার 3 ঠিক আছে। হ্যাঁ, পাইথন থ্রি। আর আর অভিজিৎ করগুপ্ত, খুব রিসেন্ট এডিশন একটা বেরিয়েছে, সেটা কিনতে হবে। প্রথম বইটা বাতিল হয়ে গেছে, ওই বইটা পড়লে হবে না। আর সেই সঙ্গে সাতরা পাবলিকেশন যখন বেরোবে তখন কিনতে হবে। অভিজিৎ করগুপ্ত আছে। অভিজিৎ করগুপ্ত মাস্ট, এটা কিনতেই হবে। অভিজিৎ করগুপ্ত, তার সেকেন্ড এডিশন। সেকেন্ড এডিশনের বইটা সদ্য বেরিয়েছে, মানে যেখান সেখান থেকে যদি বই কিনিস ফার্স্ট এডিশন দেবে, ফার্স্ট এডিশনের বইটা কিন্তু বাতিল, ওই বইটা পড়লে হবে না। প্রথম এডিশনের বইটা ছিল 200 কত পাতা, এখন 648 পাতা হয়েছে। তাহলে আচ্ছা বুঝতে পারছিস যে কতখানি চেঞ্জ হয়েছে। আর প্রথম বইটা পাইথন টুতে লেখা, এই সেকেন্ড বইটা পাইথন থ্রিতে লেখা। তাহলে পাইথন আচ্ছা। থ্রি। ঠিক আছে, আমরা আমাদের আলোচনা যেমন যাচ্ছিল যে এখানে আমরা ধরে নিচ্ছি যে এই হচ্ছে আমাদের ই হচ্ছে জিরো, এখানে হচ্ছে n0, ই হচ্ছে এখানে ই, এখানে এটা হচ্ছে n1, এখানে এটা হচ্ছে টোয়াইসি, এটা হচ্ছে n2, এটা হচ্ছে 3e, এখানে হচ্ছে n3, 4e, এখানে হচ্ছে n4, 5e, এখানে হচ্ছে n5, আর 6e, এখানে হচ্ছে n6। ও আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কার্সন হোয়াং এর বইটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ যারা প্রশ্ন টশ্ন করবে তারা কিন্তু উপেন্দ্রনাথ নন্দী, আর হচ্ছে পাথরিয়া, আর কার্সন হোয়াং, এই তিনটে বইয়ের প্রবলেম গুলো নিয়ে দেবে। এগুলির জন্য কিন্তু এই স্যার একটু প্রবলেম। মানে নামগুলো একটু লিখে দিলে ভালো হতো, কারণ আচ্ছা আপনার ঠিক কথা আছে, অনেকটা কেটে ঠিক যাচ্ছে তো। আছে, ঠিক আছে। আর কে পাথরিয়া, হ্যাঁ দেখতে পাচ্ছেন? আর হ্যাঁ কে হ্যাঁ দেখতে পাচ্ছি। পাথরিয়া, আর একটা হচ্ছে কার্সন হোয়াং। এই দুটো বই খুব দরকার। আর যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটি, সেই জন্য উপেন্দ্রনাথ নন্দী। বোর্ডটা একটু সরে আছে আর কি। হ্যাঁ, ও সরে গেছে, বোর্ড এবার দেখতে পাচ্ছেন? একটু ডান দিকে সরবে স্যার, বোর্ডটা। ডান দিকে, মানে এইদিকে না উল্টো দিকে? মানে ঠিক আছে, আমার ডান দিকে ঘুরছে। উল্টো দিকে আরেকটু বলছিস তো? আরেকটু স্যার। আরেকটু, হ্যাঁ হ্যাঁ, আরেকটু আরেকটু। আরেকটু, দেখ। মানে ডান দিকে যে স্যার আপনার যে অনেকগুলো এনার্জি স্টেট এঁকেছেন ডট ডট ডট, মানে লাইন করে, হুম, সেই লাইনগুলো অনেক কম দেখা যাচ্ছে। এবার দেখতে পাচ্ছিস? আরেকটু, ব্যাস, ঠিক আছে। মানে এটা আমি একটু তোকে বলে দিচ্ছি যে ডিএসসি ক্লাসগুলো করতে কিন্তু হবেই, মানে এগুলো কিন্তু কোনো বইপত্রই কিছুই নেই। কাজে না বুঝিয়ে দিলে হ্যাঁ কিচ্ছু স্যার। করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ওই জন্য প্রথম থেকে আমি কিন্তু খুব তেড়ে ফুঁড়ে লেগেছি। গতবারটা যা হয়েছে হয়েছে, এবারে কিন্তু অফলাইন হতেই পারে পরীক্ষা। আচ্ছা এবার আমি সম্ভাব্য যে কেসগুলো হতে পারে সেগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর ডিস্ট্রিবিউশন। এখানে n0-তে 3টে পার্টিকেল চলে গেল, এখানে একটা চলে গেল। দেখ, আমার n=4 হয়ে গেছে, আর এনার্জি কত হয়েছে? 3 × 0 + 1 × 6, তার মানে 6e পেয়ে গেছিস। ঠিক।
এবারে আমি সেকেন্ড ডেটটা ধরছি। সেকেন্ড ডেটটায় এখানে 2 ধরলাম, এখানে 1 ধরলাম, আর হাই বিতে 1 ধরলাম, তাহলেও 6। হ্যাঁ এইরকম করে মোট 9টা ডিস্ট্রিবিউশন হবে। আমি আগে একটু ঘর কেটে নিই, যদি দেখতে না পাস আমি একটু ক্যামেরাটা রোটেট করে দেবো। না, দেখতে পাচ্ছি। 9টা লিখতে হবে, যেতে হবে। নটা ঘড়ি দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ ব্যাস, ঠিক আছে, ওকে। তো 2 নম্বরের ব্যবস্থা হলো। এবার 3 নম্বরে আমার এখানে আছে 2, এখানে আছে 1, এখানে 1। দেখলো 2 আর 4 6, এটাতে 0। হ্যাঁ। আমি সবগুলো লিখে যাচ্ছি, তুই একবার ক্যালকুলেট করবে। আর বাকিগুলো সব 0 আছে। ঠিক আছে। এই এই আমার কাছে 9টা আমার কাছে সম্ভব আর কি। এবার এই যে পার্টিকেল গুলো, এই পার্টিকেল গুলোর একটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে যে আমি যখন, একদম স্যার, একদম স্যার লাস্টেরটা দেখুন। হ্যাঁ এখানে 2 হচ্ছে তোর ই, তার মানে এটা 2 আর 2 তে দুটো, তার মানে 4, 4 আর 2 ঠিক 6। আছে। এবার আমাদের যেটা প্রশ্ন, সেটা হচ্ছে পার্টিকেল গুলো কিরকম। ধর আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, যে একটা ঘরের মধ্যে কিছু জিনিসপত্র আছে, তো সিসিটিভিও আছে। একদিন এসে একটা জিনিস নিয়ে বেরিয়ে গেল, তুই কিন্তু জানতে পারবি যে কে বেরোলো, কে আগে ঢুকেছে, কে পরে ঢুকেছে, কে কোন জিনিসটা নিচ্ছে, সবই তোর কাছে সেটা ভিজিবল। কিন্তু যদি সেখানে মানুষ না ঢুকে, একই কালারে ধর একদম ধবধবে সাদা কিছু বেড়াল ঢুকলো, হ্যাঁ, তোর পক্ষে কিন্তু বলা সম্ভব না কোন বেড়ালটা কোনটা নিয়েছে। এইখান হ্যাঁ এখানে ঠিক। ফিজিক্যাল মেকানিক্সের একটা ব্যাপার এসে গেল, ডিস্টিংগুইশেবিলিটি আর ইনডিস্টিংগুইশেবিলিটি। আমাদের প্রথমেই আসতে হবে যে আমাদের সিস্টেমটা কেমন, এটা ডিস্টিংগুইশেবল না এটা ইনডিস্টিংগুইশেবল। আচ্ছা, এবার হচ্ছে কখন একটা সিস্টেমের পার্টিকেল গুলো ডিস্টিংগুইশেবল হয়, কখন ইনডিস্টিংগুইশেবল হয়। যখন আমি ক্লাসিক্যালি ভাবি, তখন আমার কাছে যে পার্টিকেল গুলো আছে তাদের আমি 1 2 3 4 করে লেবেল করতে পারি। তার ফলে আমার পক্ষে বলা সম্ভব 1 নম্বর পার্টিকেল এটা, এটা 2 নম্বর পার্টিকেল। কিন্তু যদি আমি কোয়ান্টাম স্টেটে চলে যাই, তখন তো গোটা ব্যাপারটা ক্লাউডের মতো ব্যাপার না, কাজে সেখানে ঠিক। কোন পার্টিকেল আছে আমরা জানি না। পার্টিকেলটা তার আইডেন্টিটি হারিয়ে ফেলেছে। একটা পার্টিকেল আছে আমরা জানি, কিন্তু সেটা কত নম্বর পার্টিকেল আমার পক্ষে ঘুণাক্ষরে বলা সম্ভব না। এইখানে ইনডিস্টিংগুইশেবিলিটির কনসেপ্টটা আসছে। ডিস্টিংগুইশেবিলিটি আর ইনডিস্টিংগুইশেবিলিটি, এই কনসেপ্টটা এখানে আসছে। ক্লাসিক্যাল হলে সেটা ডিস্টিংগুইশ করতে পারবো। আমি পার্টিকেলগুলোর গায়ে 1 2 3 4 করে লেবেল লাগাতে পারবো।
গুলোকে ইনডিস্টিংগুইশেবল বলবো, আমরা লেবেল করার চেষ্টাই করবো কটা পার্টিকেল সেটাই করবো। এইবার আমি প্রথমে ধরে নিচ্ছি ওরা ডিস্টিংগুইশেবল, মানে এটা হচ্ছে ক্লাসিক্যাল সিস্টেম একটা কাজ। এই অবস্থাতে আমার কাছে দেখতে পাচ্ছি যে এখানে তিনটে, দুটো আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, বা এখানে যেমন তিনটে আছে এখানে একটা আছে। ধর এবিসি এখানে আছে, এখানে ডি আছে। উল্টোটাও তো থাকতে পারতো, এখানে ডি না থেকে এখানে এ থাকলো, বিসি ডি এখানে রইল, হ্যাঁ সেটা একটা ডিস্ট্রিবিউশন। তো এই যে এটা, এটারই একটা আবার ফর্মুলা আছে যে একটা পার্টিকুলার কনফিগারেশনের জন্য কতগুলো হতে পারে। সেই যে ফর্মুলাটা, হ্যাঁ সেই ফর্মুলাটা পারমুটেশনের ফর্মুলা, W equals to factorial n divided by n1 factorial into factorial, এরকম করে ডট ডট করে আছে। এখানে ফ্যাক্টোরিয়াল n মানে কি, টোটাল নাম্বার অফ পার্টিকেলস, আর n1 n2 মানে কি, এই একটা ঘরে কতগুলো আছে। এই যে n1 n2 এরকম করে আমি লিখেছি। তাহলে আচ্ছা এই জায়গাতে হ্যাঁ কত হবে, ডাব্লিউ কত হবে, ডাব্লিউ হবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1। বুঝতে পারছিস? হ্যাঁ 1 হয়ে যাবে। এই 6 5 4 3 2 আচ্ছা 120। এখানে ফ্যাক্টোরিয়াল 4 হবে, 6 না সরি, চারটে পার্টিকেল, তার মানে এখানে চারটে হবে, তাই না? হ্যাঁ এখানে ডাব্লিউ লিখলাম, ডাব্লিউ ভ্যালু এখানে 4। এর নিচেটায় যদি যাই, এটা দেখবো 12টা হচ্ছে, ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1। হ্যাঁ তার নিচেটাতেও 12টা হবে, তার নিচে যেটা এটা 6টা হবে, আচ্ছা তারপরেটায় 12 হবে, তারপরেটায় সব থেকে বেশি 24টা হবে, হ্যাঁ তার নিচে 4টে, তার নিচে 4টে, তার নিচে 6টা। এই এই টেবিলটা বোঝা খুব দরকার, তবে আমি পরের স্টেপে যেতে পারবো। এই ঠিক আছে টেবিলটা ঠিক আছে হ্যাঁ অত্যন্ত ইম্পর্টেন্ট টেবিল। এটা দিয়ে আমরা আচ্ছা মুশিবুল, আজকে না টাইমটা শেষ হয়ে হ্যাঁ স্যার গেছে, ঠিক আছে অসুবিধা নেই। একটু কাজে যেতে হবে। তো হ্যাঁ স্যার ঠিক আছে। আমি পরের ক্লাসগুলোর জন্য একটু ভাববো। তো হ্যাঁ স্যার এই পর্যন্ত রইলো, এখান থেকে আমি পরের দিন যাবো। আর আজকে যেটা আমার পড়া হয়েছে আমি প্রত্যেক দিন একটু সেই দিন রাত্রেই আমি ইউটিউবে পাঠিয়ে দেবো, যাতে করে ঠিক ওটা আছে দেখতে পারি। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা খুব ভালো করে এটা স্টাডি করবি,